সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 683তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো, আমাদের সাথে অতিথি হিসেবে দুজন অতিথি রয়েছেন, স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন গিয়াস আহমেদ, তিনি প্রাক্তন নিউ ইয়র্ক স্টেট সিনেটর পদপ্রার্থী এবং একজন প্রতিষ্ঠিত মানুষ, রাজনীতি করেন, যুক্তরাষ্ট্র রাজনীতি করেন, বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত রয়েছেন তিনি। এবং আমাদের সাথে আরেকজন রয়েছেন শাকিরুল ইসলাম, আপনাকেও বাংলা ভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আমরা যেহেতু আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে পেয়েছি আমাদের যুক্তরাষ্ট্র থেকে, তিনি এই 17 বছর পরে বাংলাদেশে এসেছেন। এর আগে জানেন যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সময় তিনি আসতে পারেন নাই, অর্থাৎ সেই সময় সরকার বিরোধী রাজনীতির কারণে তিনি দেশে আসতে পারতেন না। তো 17 বছর পরে তিনি বাংলাদেশে এসেছেন। আমি প্রথমেই গিয়াস আহমেদ আপনার কাছে জানতে চাইব যে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আপনি এই বাংলাদেশে এসেছেন এবার অনেক দিন পর, আপনার অনুভূতি প্রথমে জানতে চাইব। ধন্যবাদ বাংলা ভিশনকে আপনাকে। আসলে এতদিন পরে এসে দেখলাম এয়ারপোর্টে আমাকে অনেকেই এসেছেন, এলাকার লোকজন, যে এত বছর পরে এসেছি ওয়েলকাম করতে। তো এই যে মানে মুক্ত বাতাসে, মুক্ত আবহাওয়ায়, মুক্ত পরিবেশে যে আসলাম, এটার যে ফিলিংসটা, তো এটা তো অবশ্যই আপনি বুঝতে পারেন। কারণ আমরা এতদিন আমাদের অনেক বিজনেস ছিল এদেশে, আমাদের পরিবারের উপর হয়রানি করা হয়েছে, তারপর এই এতদিন পরে আসা, তো এটা তো আপনি বুঝতে পারেন যে একটা আবেগের ব্যাপার। নিজের ভূমিতে, নিজের মাতৃভূমিতে আসতে পারেনি, কারণ আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা যেখানেই শেখ হাসিনা, সেখানেই আমাদের বিক্ষোভ মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে আমরা করেছি। তো সেক্ষেত্রে আমরা চাই মানে গণতান্ত্রিক একটা সরকার, সেই গণতান্ত্রিক সরকারের পক্ষে কথা বলতে গিয়ে যদি দেশে আসা না হয়, দেশে আসতে না পারি, সেটা যে কত বেদনার, সেটাই। একটু জানতে চাচ্ছি যে দেশে আসার পরে আপনি তো বললেন যে এক ধরনের অনুভূতি হচ্ছে, কোনো পরিবর্তন চোখে পড়ছে? অর্থাৎ আগে যখন যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় একরকম শুনছেন, এখন দেশে এসে অথবা এয়ারপোর্টে যে নামলেন সেখানে কোনো ধরনের পরিবর্তন? না, পরিবর্তন হয়েছে কি জানেন, আমাদের যে আমি তো 38 বছর আমেরিকাতে সেই স্টুডেন্ট লাইফে গিয়েছিলাম, স্টুডেন্ট ভিসা নিয়ে। তো সেখানে আমাদের চোখে তো মানে অবশ্যই অনিয়ম ধরা পড়ছে। মানে ঢাকা শহরে যে অনিয়মগুলি, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন মানে অফিসে ইভেন যে জটিলতা, আমরা দেখেন, আমি বিজনেস করি ওখানে, আমি ওখানে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সেরও চেয়ারম্যান। তো সেক্ষেত্রে আমরা মিলিয়নস অফ ডলারের ব্যবসা করি সরকারের সাথে। কোনোদিন ঘুষ কাকে বলে, এদের চাও খাওয়ানো, মানে আমাদের সেই অভ্যাসটা নেই যে তাকে যে কাজের বিনিময়ে একটা চা খাওয়াবো, তারা খেতেও চায় না। তো সেক্ষেত্রে সেই পরিবেশ থেকে আমরা এসেছি। আমরা প্রথমেই তো ঢাকার শহরে যে যানজটটা, এটা নিয়ে কিন্তু আমি বাংলা ভিশনে ওই 17 বছর আগে কথা বলেছিলাম একবার, যে আমাদের যে মনে করেন আমার বাড়ি ঢাকা 1 দোহারে আমার একটা বাড়ি আছে, আবার ঢাকাতে একটা বাড়ি আছে। তাহলে একজন রেসিডেন্স দুটা বাড়ি কিন্তু হোল্ড করে। এই ঢাকার আমি বলেছিলাম যে ঢাকার 50 মাইলের মধ্যে যে মেট্রো লাইন করে দিতে পারলে, মানে যোগাযোগের ব্যবস্থা যদি ভালো মতো করা যাওয়া হয়, প্ল্যানিং করে, তাহলে কিন্তু একজন মানুষ 2টা বাড়ির দরকার নেই। কারণ আমার এখান থেকে 25 মাইল দূরে, তো 25 মাইল দূরে আমি আমার ঢাকা বাড়ি করার দরকার নেই। আমি ঢাকা থেকে, আমার এলাকা থেকে আমি আসতে পারি, আমরা অফিস করতে পারি। তো আমি যেমন নিউ ইয়র্কে যে মানে ম্যানহাটন যে মেন সিটি, সেখান থেকে আমি যেখানে থাকি আমার রেসিডেন্স 35 মাইলস দূর। আচ্ছা, 35 মাইল দূরে আমি থাকি, কিন্তু আমি কিন্তু ডেলি এই 35 মাইল দূর থেকে কিন্তু আমি আমার অফিসে আসি। 35 মাইল, নট কিলো। তো এখন আমার আমি বলেছিলাম ঢাকার শহরে যদি এই যানজট দেখেন, 2 ঘন্টা লেগে যায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, মানে আতঙ্কে থাকতে হয়, আমি স্কেজুলটা মেনটেন করতে পারি কিনা, তো আমার জরুরি একটা বিষয় আছে। তো সেই জিনিসটা, সেই কারণে আমি বলবো যে মানে মানে প্রবাসীদের চোখে যে অনিয়মটা মানে আমরা দেখব, এই দেশে যারা বড় হয়েছে, এই অনিয়মের মধ্যে যারা বড় হয়েছে, এই দুর্নীতির মধ্যে যারা বড় হয়েছে, তাদের চোখে এটা ধরা পড়বে না, যদিও তারা এখন সংস্কারের কথা বলছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আসবো। আপনাদের প্রবাসীদের কী ধরনের দাবি দেওয়া বা কী ধরনের সংস্কার চান? এয়ারপোর্টের যে কথা আমি বলছিলাম, কারণ আমরা দেখলাম যে এই সরকার আসার পরে এয়ারপোর্টে প্রবাসীদের জন্য একটা আলাদা ডেস্ক করছে বা আলাদা সেবার ব্যবস্থাপনা, সে ধরনের কোনো কিছু কি? না, আমি আসলে ওইটা যাওয়ার সুযোগ হয়নি, কারণ আমি ইমিগ্রেশন বের হয়ে আমাদের লোকজন ওয়েট করতেছিল। তো অবশ্যই এটা ভালো কাজ। আমি শুনেছি যে প্রবাসীদের জন্য
আমি একটু শাকিরুল ভাইয়ের কাছে, শাকিরুল ভাই আপনি তো শুনছিলেন এই যে কথাটি আমি বলছিলাম যে এয়ারপোর্টে আগে আসলে আমাদের প্রবাসীরা আসলে নানা ধরনের হয়রানির শিকার হতে হতো লাগেজ চেকিংয়ের নামে, সেগুলো এখনও কিছুটা বলবৎ আছে, কিন্তু তারপর আমরা দেখলাম যে সরকার একটা উদ্যোগ নিয়েছে প্রবাসীদের জন্য আলাদা ব্যবস্থাপনার, সেটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে ডাকার জন্য। আপনি যে বিষয়টা নিয়ে আসলেন আসলে এটা নিয়ে আমার মন্তব্য আছে এবং আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা আছে, যে যেভাবে আসলে আমরা মিডিয়াতে দেখি, যেভাবে মিডিয়াতে শুনি, আসলে বাস্তবতাটা কি আসলেই তাই? মানে পরিবর্তনটা কোন জায়গায়? মানে একটা এয়ারপোর্টের মানে যদি নিজস্ব কোনো মানে আমরা যেটা বলি যে যাওয়ার সময় বিভিন্ন ব্যাংকের বা বিভিন্ন লাউঞ্জ থাকে, যদি ওরকম কোনো লাউঞ্জ করা হতো তাহলে আমার মনে হয় ভালো হতো। এখন যেটা হচ্ছে ওপেন একটা জায়গা, যেটা আগে ওই বসার সিটগুলো ছিল, সেই বসার সিটগুলো একই রকম আছে, কিন্তু মাঝখান দিয়ে একটা খাবারের একটা কর্নার তৈরি করা হয়েছে। আমি যেটা বলবো যে ওই রকম খাবারের কর্নার আরও হয়তো আছে। সো এটা খুব স্পেশাল কোনো কিছু সেটা কিন্তু না, যে না সত্যিকারভাবে একজন অভিবাসী কর্মী ইমিগ্রেশন পার হওয়ার পরে তার জন্য যে বিশ্রামাগার দরকার, যেটা লাউঞ্জ আকারে হয়, সেরকম যদি কোনো ব্যবস্থাপনা করা হতো তাহলে আমার মনে হয় সেটা মানুষের কাজে লাগতো। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে যেটা বলতে চাচ্ছি যে মানে আমি যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে যে অভিবাসী কর্মীরা বাংলাদেশের প্রাণ। আমি যেটা বলবো যে তাদের পাঠানো রেমিটেন্স আমাদের উন্নয়নের বড় অংশ, সুতরাং এদেরকে জন্য যেটা করা দরকার সেটা আসলে সত্যিকারভাবে যেন তারা উপকৃত হয়, এতটুকু মানে ছোট্ট যদি একটা ব্যবস্থা বা সেবা হয়, সেই সেবাটা সত্যিকারভাবেই আসলে দেওয়া উচিত। এইটা আসলে কোনো মানে তাদের বিষয়গুলোকে নিয়ে মানে শুধুমাত্র খবর করার জন্য, সেন্সিটিভ বিষয় মানে স্পর্শকাতর ইস্যু অথবা সাপোর্ট পাওয়ার জন্য ওই জায়গাগুলো আসলে আমার মনে হয় যে না করে বরং সত্যিকারভাবে যে পরিবর্তনটা হওয়া দরকার সেই জায়গাটাতে হাত দেওয়া। আচ্ছা, আমরা আপনার কাছে আসবো, আলাদা একটা লাউঞ্জের কথা বলছেন। গ্যাসমদা, আপনার কাছে জানতে চাইবো যে এই যে এই সরকার আসার পর আমরা দেখলাম যে নানা দিকে সংস্কার হচ্ছে, নানা খাতে সংস্কার হচ্ছে, সেই প্রবাসী খাতে তো বিশাল একটা অর্থনীতির আমাদের বিশাল একটা অংশ জুড়ে রয়েছে এবং আমাদের বড় একটা সংখ্যক মানুষ প্রবাসী। তো প্রবাসী হিসেবে আপনাদের আসলে সংস্কার মানে কী ধরনের সংস্কার চান, বা প্রবাসী খাত নিয়ে বলতে পারেন, আপনি দেশের বিভিন্ন রাজনৈতিক বা অন্যান্য পর্যায়ে নিয়ে বলতে পারেন যে আপনারা আসলে কী ধরনের সংস্কার? ধন্যবাদ। প্রথমত আমরা বাংলাদেশের গণতন্ত্রে, বাংলাদেশের এই উন্নয়নে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার রাখবার জন্য আমরা তো প্রবাস থেকে কিন্তু দেখেন এত বছর, আমি তো পার্সোনালি 38 বছরই আমি এই মানে সংগ্রাম করে আসছি। তার অর্থাৎ ওই যে সময় আমি আমেরিকাতে গিয়েছি সেই সময় এরশাদ বিরোধী আন্দোলন, আমরা ঢাকা থেকে এরশাদ বিরোধী আন্দোলন করতাম, ওখানে গিয়েও আমরা অর্গানাইজ করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি। তো এই দীর্ঘ সময় আমাদের একটা যে বাংলাদেশের পক্ষে, উন্নয়নের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করা। আর দ্বিতীয় হলো যে যেহেতু আমি ওই দেশের রাজনীতির সাথে জড়িত, ওই দেশের আমি নিউ ইয়র্ক স্টেট সিনেটর হিসেবে ইলেকশন করেছি রিপাবলিকান পার্টি থেকে। তারপর আপনার ওখানে আমরা বাংলাদেশ কংগ্রেশনাল ককাস গঠন করেছি, সেটা আমি ওয়ান অফ দ্য মেন অর্গানাইজার। সেই ককাসের মধ্যে 40 জন কংগ্রেসম্যান আমাদের ককাসের মেম্বার। অর্থাৎ এটা কোনো মানে শুধু কংগ্রেসম্যানরাই মেম্বার থাকবে, বাংলাদেশের পক্ষে তারা কংগ্রেসে লবি করবে এবং বাংলাদেশের পক্ষে তারা কথা বলবে। সেই কারণে আমরা বাংলাদেশের বিরুদ্ধে আপনার বলতে গেলে অনেক কিছু বলা যায়। বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু অনেক চক্রান্ত হচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, মানে বাংলাদেশের বিরুদ্ধে একটি কংগ্রেসের বিল আসলো যে চাইল্ড লেবার, বাংলাদেশের যে গার্মেন্টসগুলি আছে তারা নাকি শিশু শ্রম ব্যবহার করে, অতএব বাংলাদেশের গার্মেন্টস সেক্টর যেন মানে আমেরিকা যেন না কিনে, অর্থাৎ এম্বার্গো দেওয়া। সেটা কিন্তু কংগ্রেসে উঠেছিল, আমরা প্রতিবাদ করেছি। এভাবে মাইনরিটি ইস্যু, মানে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, হিউম্যান রাইটস লঙ্ঘন, এগুলি নিয়ে কিন্তু কংগ্রেসে উঠে বারে আপনার হিয়ারিং হয়, সেখানে আমরা প্রতিবাদ করি। তো এই যে দীর্ঘ কাজ করার ফলে বাংলাদেশে আমেরিকাতে বেন স্ট্রিমে বিজনেস করার ফলে আমাদের যে একটা অভিজ্ঞতা আছে, আমার কথা বলছি না, সমস্ত মানুষের, আমাদের প্রবাসীদের অনেকেই যারা আছে লিডিং পর্যায়ে, আমাদের প্রবাসীদের অনেকেই কিন্তু ভালো বিজনেস করে, ভালো ডিপার্টমেন্টে কাজ করে, মানে অনেক অভিজ্ঞ লোক আছে।
তো তাদেরকে নিয়ে যদি এই সংস্কারের কথা যেটা নাকি বলা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, তো অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কারের কথা সত্যি সংস্কার তারা চান, তাহলে প্রবাসীদেরকে ডাকতে হবে যে আপনারা আসেন, আমাদেরকে হেল্প করেন যে কিভাবে সংস্কারটা করা যায়। কারণ আমাদের চোখে যেই মানে অনিয়মটা ধরা পড়বে, সেটা কিন্তু এই দেশে যে বড় হয়েছে, এই দেশে এই দুর্নীতির মধ্যেই যে বড় হয়েছে, সে নিজেই কিন্তু একজন অনিয়ম করে থাকে। যে সংস্কারটা করবে সে নিজে কিন্তু অনিয়মের মধ্যে আছে। সে রাস্তায় কিন্তু আপনার টিস্যু সে ফেলছে, ফর এক্সাম্পল, হ্যাঁ, যদি ফেলা উচিত না তো সেই ফেলছে। সে হয়তো লাইন ভাঙছে, একটা লাইন ধরবে, গাড়িতে আমি স্ট্রেট যাব, আমি আমার মতো করে এদিক সেদিক করে, মানে অনিয়মের মধ্যে আমি আছি। তো আমার চোখ দিয়ে, মানে এই দেশে যারা আছেন তাদের চোখে তাদের দ্বারা পূর্ণাঙ্গ সংস্কার হবে না। সেই কারণে প্রবাসীদের ডাকা উচিত, কিন্তু ডাকা হয়নি। প্রবাসী থেকে একজন উপদেষ্টা নিয়োগ করা হয়নি, প্রবাসী থেকে একজন উপদেষ্টা রাখা উচিত ছিল, সেটা করা হয়নি। প্রবাসীদের অনেক বার আছে, যেমন একজন সংসদ সদস্য হতে গেলে যে যারা ডুয়েল সিটিজেন নিয়েছে তাদেরকে মানে এই একটা সংবিধান আছে বাংলাদেশের সংবিধানে, যে বিদেশে নাগরিকত্ব নিলে সেই সংসদ সদস্য হতে পারবে না। এখন মানে যারা বিদেশে লেখাপড়া করতে গিয়েছে বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন স্কলারশিপ নিয়ে গিয়েছে, তো আপনার ওদেশে থাকতে গেলে সিটিজেনশিপ সে নিয়েছে। তো এখন সে যখন বাংলাদেশে ব্যাক করে এবার বাংলাদেশের সেবা করবে, সে কিন্তু পারছে না এই বারটা থাকার কারণে। এবং তার অভিজ্ঞতা, সে সংসদে দেখেন কারা যায়, এখন সংসদে যাচ্ছে মানে বিভিন্ন ব্যবসায়ীরা যাচ্ছে, যাদের মুসলমানরা যাচ্ছে। তো এভাবে বা ওল্ড মডেল যারা নাকি আপনার বিদেশি অভিজ্ঞতা নাই, এই দেশেই বড় হচ্ছে এই নিয়মের মধ্যে, তাদের দ্বারা তো এই সংস্কার হবে না। ঢাকা শহরের একটা প্ল্যানিং নাই, চারদিকে রিং রোড করতে হবে, বা 50 মাইলের মধ্যে যে একটা মেট্রো লাইন করে যে মেগা সিটি করতে হবে, সেই প্ল্যানিংই তো আমি দেখতেছি না। মানে এই ধরনের অসংখ্য জিনিস আছে উন্নয়ন করবার জন্য। তো সেই জিনিসগুলি আমাদের চোখে, যারা প্রবাসী এক্সপার্ট তাদের চোখে ধরা পড়বে, তাদের দ্বারা সংসদে আইন পাস করতে হবে। তো সেই কারণে আমি বলবো যে তাদের এই বারটা মানে এখন তুলে দেওয়া উচিত। কারণ হলো যে আমি যদি আমেরিকাতে ইলেকশন করতে পারি, আমেরিকা যদি সংসদ সদস্য হিসেবে আমি ইলেকশন করতে পারি, ডুয়াল সিটিজেনশিপ থাকার পরও তারা কিন্তু কোশ্চেন করে নাই, গিয়াস আহমেদ আপনি কি বাংলাদেশের সিটিজেনশিপ আছেন বা ওটা কি পরিত্যাগ করেছেন, এ ধরনের কোশ্চেন তো নাই। অতএব আমেরিকাতে মানে 35 জন কংগ্রেসম্যান আপনার বিদেশে ডুয়াল সিটিজেন আছে, অন্য দেশের নাগরিক, আবার আমেরিকান নাগরিক। আবার আমেরিকান নাগরিকও ইসরায়েলে আপনার সে এমপি মন্ত্রী আছে, আমেরিকান নাগরিক। আবার আমেরিকান নাগরিক সে ইউরোপের অনেক দেশের আপনার সে মেম্বার অফ পার্লামেন্ট আছে। তো বিদেশ থেকে আমেরিকা এক্সপার্ট লোকদেরকে নিয়ে যাচ্ছে, ডেকে নিচ্ছে। আর আমাদের দেশ যারা বাংলাদেশে মানে এক্সপার্ট, যারা বিদেশে এক্সপার্ট হয়েছে তাদেরকে বার করে রেখেছে, তারা আসতে পারবে না। এটা তো খুব একটা মানে এই জিনিসগুলি ভাববার সময় এই দেশে মানুষের নাই। আমরা এই প্রসঙ্গে শাকিরুল ইসলাম আপনার কাছে আসবো, তার আগে আমরা গিয়াস ভাইয়ের কাছ থেকে আরও কিছু জিনিস জানার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে আপনি তো সেখানে বাংলাদেশ আমেরিকান চেম্বার চেয়ারম্যান, তো ওখানে বাংলাদেশিদের, আমরা তো যেহেতু আমাদের মানব সম্পদ একটা বড় খাত, এবং আমরা মনে করি যে বাংলাদেশ থেকে যত পরিমাণ মানব সম্পদ পাঠাতে পারবো তত ভালো। সেখানে আপনারা যারা লিডিং পজিশনে আছেন, যুক্তরাষ্ট্রে নেওয়ার ক্ষেত্রে অথবা ইউরোপের অন্য কোনো দেশে বা পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশ থেকে বেশি করে মানব সম্পদ নিতে হলে কী ধরনের আসলে ব্যবস্থা করা দরকার, এবং আপনারা কী ধরনের হেল্প করতে পারবেন বা কাজ করতে পারবেন? ভালো কোশ্চেন করেছেন। আপনার মনে করেন আউটসোর্সিংয়ের মাধ্যমে বিলিয়নস অফ ডলার ইনকাম করা যায়। সেই আউটসোর্সিংয়ের ব্যাপারে আমাদের দেশের তেমন একটি মানে মেগা প্রজেক্ট দরকার। ইন্ডিয়াতে দেখেন তারা আউটসোর্সিং করবার জন্য সরকার বা বেসরকারিভাবে অনেক ধরনের তাদের পরিকল্পনা আছে। আমাদের দেশে সেটা নেই। সেক্ষেত্রে দেখেন একটা উদাহরণ দিই, নার্স। আমি যেহেতু হোম কেয়ার মানে হোম কেয়ার বিজনেসের সাথে জড়িত, মেডিকেল লাইনে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক শর্টেজ আছে নার্সের, প্রচুর নার্স দরকার। মানে নার্সের ডিমান্ড অনেক বেশি। তো এখন এই দেশে যদি একটি সরকার উদ্যোগ নিয়ে আপনার বা বেসরকারিভাবে হোক, যদি একটা নার্সিং কলেজ বা ইউনিভার্সিটি করে এবং সেটা যদি উন্নত মানের হয়, আমেরিকান স্ট্যান্ডার্ডে হয়, তাহলে মানে আমেরিকার যে পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষাটা বাংলাদেশে নেওয়া যায়, বাংলাদেশেও সেই পরীক্ষাটা নেওয়া যায়। সেখানে এইভাবে কিন্তু প্রচুর মানে নার্স আমেরিকা যেতে পারে। তারপরে আপনার আইটির উপরে আপনি দেখেন অনেক ইন্ডিয়ান, আজকে ইন্ডিয়ানরা টোটাল মানে মিডল ইস্টটাকে তার দখল করে রেখেছে।
হ্যাঁ, যেখানে যাবেন ইন্ডিয়ান লোক, আমেরিকা তো তাই। তো এই আইটির এগুলি আমাদের সরকারের একটা মানে এগুলো ফোকাস করতে হবে, কিন্তু হচ্ছে না তো। কারণ সরকার, আপনি একটা মন্ত্রী, সে দেখে যে তার মানে এই উন্নয়নের চেয়ে পলিটিক্যাল কথাবার্তা তার টেবিলে বেশি হয়, কীভাবে অপোজিশন লিডারকে মানে দমন করা যায়, এই ধরনের প্ল্যানই বেশি থাকে। তো এই কারণে বলছি যে স্বাধীনতার যে চেতনা, মূল মন্ত্র, সেটা হলো গণতন্ত্র এবং সেটা হলো ন্যায় বিচার, ভোটের অধিকার, কথা বলবার অধিকার। তো মুক্ত বাজার অর্থনীতি যখন থাকে, যখন আপনি মুক্ত মনে কথা বলতে পারবেন, এবং যখন একটা মন্ত্রী বা এমপি যখন তার টেবিলে বসে চিন্তা করতে হবে না যে আগামীকাল আমার মিটিং করতে হবে, মানে আমার অপোজিশন লিডারকে বা অপোজিশন পার্টিকে করতে হবে, এই টেনশন না থাকে, আমি তো উন্নয়ন আমি করবো। এই জন্য গণতন্ত্র দরকার। গণতন্ত্র না থাকলে দেশের উন্নয়ন সম্ভব না। তো এই ক্ষেত্রে আমরা এতদিন পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই আওয়ামী লীগের আমরা বলি যে একটা স্বাধীনতা বিরোধী শক্তি, দীর্ঘদিন তারা স্বাধীনতার যে চেতনা সেটাকে ধ্বংস করেছে। এবং একটা জিনিস দেখেন, এই 15-17 বছরে কোনো প্রবাসীরা কিন্তু ইনভেস্ট করে নাই, কোনো প্রবাসী তেমন একটা ইনভেস্ট করে নাই। কারণ কি? কারণ হলো যে আমাদের স্টেট ডিপার্টমেন্টে, কারণ অনেক সময় তো আমরা দেখছি আমাদের দ্বারা যে পররাষ্ট্রমন্ত্রী থাকতেন বা অন্যান্যরা প্রবাসীদের নানান সময় বলতেন যে আপনারা আসেন, আপনারা আমাদের স্টেট ডিপার্টমেন্টে লেখা ছিল যে বাংলাদেশে ভ্রমণ করাই ঝুঁকিপূর্ণ। আচ্ছা, তো যদি ঝুঁকিপূর্ণ লেখা থাকে সেখানে ইনভেস্ট করবো কীভাবে? আর আপনি জানেন না যে অনিয়ম যেখানে, আপনি একটা লোক আওয়ামী লীগের হইতে হবে প্রথমত ব্যবসা করতে গেলে, আওয়ামী লীগের হওয়ার পরে তারপরে আপনার বিগ প্রজেক্ট নিয়ে 10 টাকারটা আপনাকে বাড়াইতে হবে 100 টাকা, এই যে দুর্নীতিগুলো হয়েছে, তারপর সেটাকে আবার ভাগ দিতে হবে, ভাগ বাটোয়ারা হচ্ছে। তো এইভাবে তো হয় না। জেনারেল ব্যবসায়ীরা তো ব্যবসা করতে পারছে না। তো আবার আমাদের প্রবাসীরা তো ব্যবসা মানে ইনভেস্ট করেনি বাংলাদেশে, যারা নাকি মানে বিদেশি ব্যবসায়ীরা, তারা তো আসে নাই। যে যদি পরিবেশ ভালো না থাকে, যদি রাজনৈতিক অস্থিরতা থাকে দেশের মধ্যে, হ্যাঁ, এবং সরকার যদি করাপ্ট হয়, তো সেখানে তো বিদেশিরা আসবে না। তো সেই কারণে আমরা বলবো যে বাংলাদেশের উন্নয়ন সংস্কার করতে গেলে প্রথমত আমাদের ভোটের অধিকার থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে। এখন তো আর ধারণা যে ভবিষ্যতের বাংলাদেশ আসলেই একটা গণতান্ত্রিক হবে বলে বিশ্বাস করি। কারণ গতকালকে দেখছেন যে 2-3 দিন আগে যে সংবিধান যে সংশোধন করে তত্ত্বাবধায়ক বাতিল করেছিল, সেটা আবার ফিরে নিয়ে আসছে। আমরা আশা করি যে মানে ভালো নির্বাচন হবে, ভালো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে। শাকির ভাই, আপনি তো গিয়াস ভাইয়ের কথা শুনছিলেন, উনি বলছিলেন যে ইউএসএ যেরকম আছে যে ডুয়াল সিটিজেন থাকলে তারা মানে ইউএসএ কোনো সমস্যা হয় না, পশ্চিমা অন্যান্য দেশ, ইউরোপের দেশগুলোতে সমস্যা হয় না। তো উনি বলছিলেন যে প্রবাসীদের এখন একটা দাবি যে যারা ডুয়াল সিটিজেন তারাও যেন দেশের মাটিতে এসে ধরেন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে অথবা জনপ্রতিনিধি হতে পারে, এই ধরনের একটা কথা বলছেন, সেটা তো শুনলেনই আপনি। এ বিষয়ে মানে আপনারা কি মনে করেন? ধন্যবাদ। আসলে ডুয়েল সিটিজেনশিপের যে জায়গাটা, সেটাতে আমরা দীর্ঘদিন হলোই এই বিষয়টাতে কথা বলছি যে তাদের ভোটিং রাইটস দেওয়া এবং তাদেরকে ডুয়েল সিটিজেনশিপ দেওয়া যেতে পারে সেই জায়গাটাতে, যাতে স্বীকৃতিটা এবং তাদের এঙ্গেজমেন্টটা বাড়ানো। কিন্তু আমি এই জায়গাটাতে যেটা বলবো যে এই এঙ্গেজমেন্টটা শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনে যেটা হবে সেটা না, তার চেয়ে বড় বেশি যে জায়গাটা দেখা উচিত সেটা হচ্ছে বাংলাদেশের অন্যান্য যে ডেভেলপমেন্ট বিষয়গুলো আছে, অথবা আমরা যেটাকে আর্থসামাজিক উন্নয়নের যে জায়গাটা বলি, সেই আর্থসামাজিক উন্নয়নে যারা প্রবাসী অথবা আমরা যাদেরকে ডায়াসপোরা বলি ইংরেজিতে, তাদের এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য তাদের এক্সপার্টিসগুলো যেন আমরা আমাদের দেশের উন্নয়নের কাজে লাগাতে পারি, সেই জায়গাটাতে আসলে তাদের ডুয়েল সিটিজেনশিপটা দেওয়া উচিত। এবং আমি যতটুকু জানি যে ডায়াসপোরা একটা নীতিমালা খসড়া তৈরি হয়েছে গত বছর, এটা খসড়া হয় এই বছরের প্রথম দিকে, এটা নিয়ে আলোচনা হয়েছে, এটাকে কি করা যায়। সেটা কি এখন থাকবে? এখন তো পরিবর্তিত অবস্থা, পরিবর্তিত সরকার, সেটা আমি আসলে জানি না এখন এটা থাকবে কিনা। এখন কি ওইটা নিয়ে আলোচনা আছে নাকি নাই? এই মুহূর্তে আলোচনাটা নেই আমি যেটা দেখছি। বাট যেটা দরকার, আমি যেটা বলবো যে পৃথিবীর অনেক দেশ আছে ডেভেলপিং কান্ট্রি অথবা আমরা লিস্ট ডেভেলপিং কান্ট্রি যেগুলোকে বলি, আফ্রিকার অনেক দেশে উদাহরণ আছে যে আফ্রিকান যে ডায়াসপোরা কমিউনিটি ইউরোপ অথবা আমেরিকাতে আছে, তাদেরকে সংগঠিত করা এবং তারা যেন একত্রিত হয়ে তার নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেখানে বিনিয়োগ করতে পারে, সেখানে নিরাপদ অভিবাসনের যে জায়গাটা সেটা নিশ্চিত করতে পারে, রেমিটেন্সগুলোকে যেন তারা যথাযথভাবে পাঠাতে পারে যাতে দেশের উন্নয়নে কাজে লাগে, সেই জায়গাগুলো সার্বিকভাবে দেখতে হবে, শুধুমাত্র রাজনৈতিক অ্যাঙ্গেলে না দেখে সার্বিকভাবে। আমি অবশ্যই বলবো যে এটা একটা অপরচুনিটি, আমি যেটা মনে করি। ধরেন আমার দেখা মতে যে বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি যারা ফার্স্ট জেনারেশন সেখানে গিয়েছিল, তারা তো আছেই,
তাদের হয়তো বাংলাদেশের প্রতি তাদের একটা মায়া আছে, মমতা আছে, তারা চায় এই দেশে আসার জন্য, এই দেশে বিনিয়োগ করার জন্য। বাংলাদেশের পর্যটনেরও কিন্তু অনেক সম্ভাবনা আছে যদি এই ডায়াসপোরা যারা আছে তাদেরকে আমরা এখানে বিনিয়োগের কথা বলছেন। জি, ওই জায়গাটাতে বলছি যে এটা প্রচুর সম্ভাবনা আছে। এবং এর সাথে সাথে উনি যেমন ফার্স্ট জেনারেশন হিসেবে গিয়েছিলেন, কিন্তু সেকেন্ড জেনারেশন কিন্তু ইতিমধ্যেই আছে, যারা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন অথবা আমরা নেক্সট জেনারেশনের কথা বলছি। এদের অনেকের মধ্যে কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা নিয়ে তারা বড় হচ্ছে অথবা জন্ম হচ্ছে এবং তারা দেশে আসতে চায় না। আমি গতকাল ছিল আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং সেখানে আমরা কিছু অনুষ্ঠান করেছিলাম এবং এখানে যারা বিদেশে আছে বর্তমানে লন্ডনে বা অন্যান্য জায়গায়, তাদেরকে আমরা এনেছিলাম। এবং আমার এক পরিচিত সে বলছিল যে তার ছেলেকে অনেক আনার চেষ্টা করা হয় এই দেশে, কিন্তু সে আসতে চায় না, ওই দেশে যে আমি কী করব। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমার জন্য এবং আমি খুবই আনন্দিত যে আজকের এই প্রোগ্রামে এসে আমি কথাটা বলতে পারছি, এই কারণে যে আমাদেরকে এইটাকে বিশ্লেষণে নিতে হবে, আমাদের মাথায় নিতে হবে, যাতে আমাদের পরবর্তী জেনারেশনগুলো তারাও বাংলাদেশ যে তার বাপ দাদার ভিটা বা এখানে যে ভুলে না যায়, এই দেশের উন্নয়নে যেন তারা আসলে বংশ পরম্পরায় এক ধরনের অবদান রাখতে পারে, সেই জায়গাটা কিন্তু আমাদের ওরে। কিন্তু আরেকটা কথা বলছেন গিয়াস ভাই, আরেকটা কথা বলছেন, সেটি হচ্ছে যে এক্সপার্ট, যেমন যুক্তরাষ্ট্র সারা পৃথিবী থেকে এক্সপার্ট হান্ট করে, আমাদের দেশে কিন্তু আমাদেরই যারা এক্সপার্ট মানে বিদেশে যাওয়ার পরে হয় তাদেরকে কিন্তু আমরা আনার ব্যবস্থা করি না। এটা খুবই দুঃখজনক মানে আমাদের দেশের জন্য। আমি কোনো রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে বলছি না, কিন্তু সার্বিকভাবে আসলে দুঃখজনক যে আমাদের এই সুযোগগুলোকে আসলে নেওয়া হয় না। এবং আমাদের দেশেও কিন্তু অনেক এক্সপার্ট আছে, ইউরোপের বা আমেরিকার বিভিন্ন পজিশনে কিন্তু আছে, আমাদের অনেক বড় বড় জায়গায় আমাদের অনেক যারা ব্যক্তিত্ব অথবা এক্সপার্ট মেরিটোরিয়াস তারা আছে, কিন্তু ওই সুযোগটা নেই। অনেকেই আসে হয়তো এই দেশে, তারা চেষ্টা করে, কিন্তু আমাদের দেশের যে ব্যবস্থাপনাটা অথবা আমাদের যে রেড টেপের দৌরাত্ম্য, অনেক কারণে কিন্তু তারা আবার হতাশ হয়ে ফেরত যায়, তারা কিছু করতে পারে না, করতে চায় না, বিমুখ একটা জায়গায় আছে। এবং আমার মনে হয় যে সেই জায়গাটা নিয়ে যথেষ্ট কাজ করার সুযোগ আছে আমাদের এই দেশে, যে কিভাবে আমরা এই ডায়াসপোরা কমিউনিটির এক্সপার্টিসগুলোকে আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারি। কিন্তু এটা অবশ্যই যে জায়গাটা গুরুত্বপূর্ণ আমি বারবার দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আর্থসামাজিক উন্নয়নটাকে আসলে বিশ্লেষণে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যাতে করে এটা সত্যিকারভাবে পরিণত। আমরা আমাদের অর্গানাইজেশনের জায়গা থেকে যেটা চেষ্টা করেছিলাম যে আমাদের একটা শিশু ক্লাব আছে আমরা বলি, এবং যাদের যে বাচ্চাগুলার মা, বিশেষ করে মা বিদেশে আছে, তারা অনেকটা মা ছাড়া, এবং তাদের জন্য আসলে এই ক্লাবটা, এবং তাদের সাথে আমি যারা ইউরোপে বা আমেরিকাতে আমাদের সহকর্মী বা বন্ধু বান্ধব যারা আছে, তাদের যে বাচ্চা আছে, চিলড্রেন আছে, তাদের সাথে এক ধরনের যোগাযোগ আমরা তৈরি করতে চেয়েছিলাম। এবং আমার উদ্দেশ্য ছিল এরকম যে ওই যারা চিলড্রেন আমাদের ডায়াসপোরা কমিউনিটি, তারাও যেন এক ধরনের এঙ্গেজ ফিল করে যে তারা একটা প্রিভিলেজড সোসাইটিতে তারা বড় হচ্ছে, তাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা অনেক উন্নত একটা জায়গা থেকে, কিন্তু তার পিতৃভূমির যারা শিশু তারা আসলে অনেকেই আছে এরকম অবহেলিত, সুতরাং তাদের প্রতি যেন এক ধরনের মমত্ববোধ তৈরি হয়, তারা যেন এই জায়গাটাতে আসলে এক ধরনের অবদান রাখতে পারে। আপনি দেখবেন যে ইউরোপের আমরা অর্গানাইজেশন হিসেবে যে ফান্ড পাই, এটার অনেকেই আছে যে ওই দেশের শিশু তারা তাদের টিফিনের টাকা বাঁচিয়ে তারা আমাদেরকে পাঠায় যে এইখানে যেন তার মতো আর একটা শিশু পড়াশোনা করতে পারে। সো আমাদের এই ডায়াসপোরা কমিউনিটির যে শিশু আছে, আমাদের বংশধর আমরা যদি বলি, তারাও কিন্তু এই কাজগুলো করতে পারে, এবং তাদেরকে যদি আসলে ওই জায়গায় মোটিভেশন করা যায়, তাদের যদি এক ধরনের সচেতনতা তৈরি করা যায়। কিন্তু এই জায়গাটাতে আসলে ওই ধরনের কোনো কাজ হচ্ছে না। আমি মনে করি যে এটা আসলে রাষ্ট্রীয়ভাবে করা উচিত, এবং এটা দল মত নির্বিশেষে সব সার্বিকভাবে এটা করা উচিত। একমত অবশ্যই করা উচিত। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি গিয়াসউদ্দিনের কাছে করেছিলাম, মানে গিয়াস আমাদের কাছে করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা তো দেখি যে আমাদের সবসময় আমরা যারা মানে অভিবাসী নির্ভর, যেহেতু আমাদের প্রবাসী নির্ভর অর্থনীতি, তো আমরা আমাদের প্রবাসীদের পাঠাতে চাই বা আমাদের দেশের মানুষ পাঠাতে আমরা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বা মালয়েশিয়া কেন্দ্রিক, কিন্তু ইউরোপ আমেরিকা যাদের পাঠানো হয় সেখান থেকে কিন্তু ভালো রেমিটেন্স, মানে যেহেতু ওই সমস্ত দেশের ইনকাম অনেক বেশি, আয় অনেক বেশি, সে কারণে রেমিটেন্সটা বড় আকারে হবে। তো উনি বলছেন যে নার্সিং বা আইটি খাতে যদি ট্রেনিং দিয়ে পাঠানো হয়, এই ক্ষেত্রে আসলে বাধাটা কোথায়? যেহেতু উনি বলছেন যে আমেরিকাতে বা ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু নার্সিংয়ের ব্যাপক ডিমান্ড রয়েছে, নার্সিং পেশার, সেখানে ওল্ড হোম কেয়ার, তারপরে এই ধরনের সেবা খাতগুলোতে দরকার। আমাদের এখানে আমরা পাঠাতে পারছি না, আমাদের এখানে এই সমন্বিত পরিকল্পনা হচ্ছে না।
খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওই উন্নত দেশগুলোর লেবার মার্কেটটা যদি আমরা নিতে পারি, আমরা ইতিমধ্যে একটা আমি গবেষণার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক একটা ইউনিভার্সিটির সাথে, এবং সেখান থেকে আমরা যে জানতে পারছি বাংলাদেশের যে স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাটা এবং তার সাথে মাইগ্রেশন এবং সেখানে ইউরোপের যে বাজারটা আছে সেখানে আসলে কিভাবে এই বাজারের সাথে ইন্টিগ্রেট করা যায় মাইগ্রেশনটাকে, এবং সেইটাতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের দেশের যে অভিবাসন ব্যবস্থাপনা সেটাই তো আসলে নড়বড়ে। আমরা গত মানে দশকের পর দশক ধরে আমরা এখানে আসলে কাজ করছি, কিন্তু এখানে কোনো ওই ধরনের ব্যবস্থাপনা তৈরি করতে পারছি না। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমি যদি ইউরোপের বাজারের কথা বলি আমাদের গবেষণার আলোকে, সেখানে যারা এসএমই সেক্টর তাদের যে দাবি বা তারা যে রিপোর্টটা করেছে তাদের 80% জব ভ্যাকেন্সি আছে তাদের দেশে এসএমইগুলাতে, এবং সেখানে তাদের ওই এসএমইর ধরনগুলা কি, সেই ধরন অনুযায়ী কি ধরনের শ্রমিক দরকার সেই ডিমান্ড তাদের কাছে আছে, কিন্তু ওই মার্কেট অনুযায়ী মানে আমরা যেটাকে মার্কেট ড্রিভেন মাইগ্রেশন বলি বা রিক্রুটমেন্ট বলি সেটার যে ব্যবস্থাপনা সেটা কিন্তু আমাদের নেই। যেটা বলার দরকার সেটা হচ্ছে যে বিগত সরকার কিন্তু 2011 সনে একটা নীতিমালা করেছে যেটাকে বলা হয় ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট যে নীতিমালা, সেই জায়গাটা করেছে, এবং তারপরে আলাদা মার্কেট অ্যানালাইসিস করা দরকার না আমাদের। এক্স্যাক্টলি ওই নীতিমালার আলোকে অনেকগুলো প্রকল্প ছিল সরকারিভাবে বেসরকারিভাবে, যাতে করে আমরা মার্কেটের সাথে জব ডিমান্ড এবং স্কিল এগুলোকে মিলিয়ে একটা জায়গায় নিতে পারি, কিন্তু আসলে ওই জায়গাটা এখন পর্যন্ত তৈরি করা সম্ভব হয় নাই, এবং এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ব্যর্থতা। আমি যেটা মনে করি যে বাজার ব্যবস্থাপনার সাথে আসলে দক্ষতার যে সম্পর্ক করা, অথবা এই দক্ষ তৈরি করার ক্ষেত্রেও যেটা হয় যে বাংলাদেশে আমাদের যে লেভেলটা দক্ষতার যে লেভেলটা সেটা আসলে ওই শ্রম বাজারে ইউরোপ অথবা আমেরিকার শ্রম বাজারের যে দক্ষতা তার সাথে একটা মিসম্যাচ আছে। তো সেই জায়গাটা মাথায় নিয়ে আসলে আমাদের দেশে সেই দক্ষতা তৈরির সুযোগটা তৈরি করতে হবে, এবং এখানে কিন্তু এই ডায়াসপোরা কমিউনিটি যারা প্রবাসী কমিউনিটি আছে তাদের এখানে এঙ্গেজ করা যায় এবং কাজে লাগানো যায়। আসলে বলতে পারবে যে কি ধরনের ডিমান্ড, তারা খুব সহজভাবে বলতে পারবে যে তার আসলে ওই দেশের শ্রমিকের কি ধরনের চাহিদা, যেটা গিয়েশ ভাই বলছিলেন যে উনি নার্সিং খাতের যে জায়গাটা উনি এই ক্ষেত্রে কাজ করেন, এবং উনি নিজে তো বলেন যে ওল্ড হোম কেয়ারের যে বিজনেসটা করেন, সুতরাং উনি জানেন যে তার কোন ধরনের শ্রমিক দরকার এবং সেই শ্রমিক তৈরি করার জন্য আসলে কি ধরনের ট্রেনিং দরকার। তো তাদের এই জায়গাটা একটা ভালো অবদান তৈরি করতে পারে, এবং আইসিটির ক্ষেত্রেও একই বিষয়। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে একটা সমন্বিত উদ্যোগ দরকার হবে, এবং সেই সমন্বিত উদ্যোগটাই আসলে আমাদের দেশে সবসময় আমি দেখি যে এখানে একটা জটিলতা তৈরি হয়, যে সমন্বিত উদ্যোগের জায়গায় যেটা হয় যে আমাদের যত মত তত বিভেদ এরকম একটা জায়গা তৈরি হয়ে যায়, এবং এইখান থেকে আমরা সবসময় পিছনের দিকে যাই। বাট অনেক বড় একটা বাজার আমাদের ধরতে পারি, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইউরোপ এবং আমেরিকা এখন পর্যন্ত কিন্তু শ্রমিক হিসেবে আমাদের দেশ থেকে কোনো কাউকে রিক্রুট করে না, যেটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমাদের দেশের স্টুডেন্ট যারা আছে তারা স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে অথবা আমেরিকার বিভিন্ন কিন্তু নার্সিং খুবই কম, সেটা নার্সিং দিয়ে না। আমি যদি বলি বর্তমানে যেটা আছে রোমানিয়া, তারপরে বুলগেরিয়া, এস্তোনিয়া, এই কয়েকটা দেশের সাথে আমাদের এক ধরনের এমওইউ আছে। গ্রিসের সাথে একটা এমওইউ হয়েছিল কয়েক বছর আগে, খুব একটা আগায়নি এটা। এবং এই যে যারা নিচ্ছে বুলগেরিয়া অথবা রোমানিয়া সহ, তারা কনস্ট্রাকশন সেক্টরে কিছু কর্মী নিচ্ছে এই মুহূর্তে, অথবা কি বলে এটাকে, কিন্তু তাদের দেশে কিন্তু কেয়ার গিভারের একটা বড় ডিমান্ড আছে। ইউকেতে কেয়ার গিভারের ডিমান্ড আছে, এবং ইউরোপের অনেক দেশে কেয়ার গিভারের ডিমান্ড আছে। যেহেতু তাদের এল্ডারলি পিপলের সংখ্যা বাড়ছে, সুতরাং তাদের কেয়ার গিভারের একটা বড় সম্ভাবনা আছে, এবং সেই জায়গাটাতে আমরা আমাদের যারা পটেনশিয়াল অভিবাসী আছে তাদেরকে এই জায়গাটাতে আসলে তৈরি করা যায়। কিন্তু আরেকটা কথা যেটা না বললেই নয়, যে আমাদের দেশের যে অভিবাসন ব্যবস্থাপনা এবং নারীদের কথা যদি বলি, যে কেয়ার গিভারে নারী
রাই সাধারণত বেশি যেয়ে থাকে, যেটা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে, এবং সেটা গত 53 বছর মানে 1976 সন থেকে যে অভিবাসন শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা শুধু ডোমেস্টিক ওয়ার্কারই পাঠাই, এবং যারা যায় তারা একেবারে গ্রামের সহজ সরল সাধারণ নারী এখানে কাজ করছে না, তাদেরকে বলা হচ্ছে বিদেশে পাঠানোর জন্য। কিন্তু এই জায়গাটাতে যেটা সমস্যা সেটা হচ্ছে যে তারা যায় একেবারেই কম পড়াশোনা জানা, কম প্রশিক্ষণ নেওয়া, এবং ওইখানে যে তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, এবং এই কারণে যেটা হচ্ছে যে একটা নেগেটিভ একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে যে নারীরা গেলে নির্যাতন হয়। কিন্তু যারা একটু শিক্ষিত তাদেরকে আসলে আইডেন্টিফাই করে, মোটিভেট করে, তৈরি করে যদি আমরা কেয়ার গিভার হিসেবে পাঠাতে পারি, যেটা ফিলিপিন্স করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য নির্যাতনের সংখ্যাও কম হবে অথবা রেমিটেন্সের পরিমাণও বাড়বে। এটা একটা পজিটিভ ইমেজ তৈরি হতে পারে। গ্যাস আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে অনেকদিন পরে আসলেন একটা পরিবর্তিত পরিস্থিতিতে, তো বাংলাদেশের আসলে রাজনৈতিক মূল্যায়ন এই মুহূর্তে আপনার কাছে কেমন? এই যে সামনে নির্বাচন আসবে বা এখন যে অবস্থা চলছে, যে অবস্থা দেখছেন এই 2-3 দিনে 3-4 দিনে আপনি যা দেখছেন, সব কিছু মিলে আপনি আপনার শেষ কথা যদি বলেন। যে ধন্যবাদ। তবে আমি ধন্যবাদ জানাই এই যারা যে ছাত্র জনতা যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে এবং তাদের পরিবারকে আমরা ধন্যবাদ জানাই। এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু 50 লক্ষ টাকা আমরা এই ফান্ডে, শহীদ পরিবার ফান্ডে আমরা প্রধান উপদেষ্টার মানে হাতে আমরা হস্তান্তর করব, এই অ্যাকাউন্টে দেবো আমরা আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে। আর একটা ধন্যবাদ জানাই রাজনৈতিক দল যারা নাকি বিরোধী দলে ছিলেন, এই আন্দোলনে নির্যাতিত হয়েছেন, সাধারণ মানুষ, সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলায় এই কারাগারে রাখা হয়েছে। আমাদের তারুণ্যের অহংকার বিদেশে আছেন তারেক রহমান, তিনিও কিন্তু বিদেশ থেকে যে জাতিকে ধরে রাখতে পেরেছেন, ঐক্যবদ্ধ করেছেন। কারণ জাতি যদি ঐক্যবদ্ধ না থাকতো, বিএনপি যদি ঐক্যবদ্ধ না থাকতো, তাহলে কিন্তু এই আন্দোলনটা সফল হতো না। কারণ আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ কীভাবে আপনার এই ডামি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ভাঙার জন্য বহুবার চেষ্টা করেছে। তারা শত কোটি টাকা মানে বিলিয়েছে। একমাত্র যে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তার যে যোগ্য নেতৃত্ব, জনগণের সাথে, কর্মীদের সাথে তার যে যোগাযোগ, এবং সেই কারণে বিএনপিকে কখনোই ভাঙতে পারেনি। তো এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের দেশনায়ক তারেক রহমানকে, পাশাপাশি জনগণকে, যে যারা এই মানে স্বৈরাচার স্বাধীনতা বিরোধী শক্তি আওয়ামী লীগকে সরিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছেন। ধন্যবাদ গিয়াস আহমেদ, এবং ধন্যবাদ শাকিরুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আপনারা এতক্ষণ কথা শুনলেন আমাদের দুজন অতিথির কাছে, গিয়াস আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী এবং আমাদের শাকিরুল ইসলাম অভিবাসন বিশেষজ্ঞ। তো আশা করি এই আমাদের সামনের পর্বগুলোতে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।